أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা গতদিন আমরা আম, আশা করছি যে যারা আজকে আছেন তারা গতদিন ছিলেন বা অন্তত রেকর্ডিংটা শুনেছেন। তো গতদিন আমরা সুদান নিয়ে কিছু মানে মানে বেসিক ফ্যাক্ট শেয়ার করেছি, ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টস, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। সেগুলো না জানলে আসলে আমাদের পক্ষে এই এখনকার সিভিল ওয়ারটা কেন হচ্ছে এটা বোঝা সম্ভব না। তো আমি ব্রিটিশ অ্যানথ্রোপোলজিস্টদের কথা বলে আমি ব্রিটিশদের কথা বলেছিলাম যে ব্রিটিশদের একটা ফরেন পলিসি ছিল হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকার। সো তারা হচ্ছে সব সময় চেষ্টা করেছে যে ইভেন যখন তারা কন্ট্রোল করছে তখন যেন ওই দেশটা মাথা তুলে না দাঁড়াতে পারে। এবং আমি আরেকটা রিসোর্সের কথা বলেছিলাম যে বাংলাদেশ মুঘল আমলে বাংলাদেশ কিরকম একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য থ্রাইভিং একটা নেশন ছিল। সেখান থেকে সেখান থেকে ব্রিটিশ কলোনালাইজেশনের ফলে কিরকম হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কিরকম অবস্থা হয়েছে। তো আহ আহ, ঠিক আছে। সো সে সেই জিনিসটা আমরা জানবো যে যখন তারা শাসন করেছে তখন তারা কিভাবে একদম সাক করে ফেলেছে নেশনটাকে। আবার এট দ্য সেম টাইম যখন ছেড়ে চলে গেছে তখনও তারা এমন ভাবে চেষ্টা করেছে যে এই কান্ট্রিগুলো যেন আর মাথা তুলে না দাঁড়াতে পারে। তারা যেন নিজেরা নিজেদের মাঝেই হচ্ছে আম, আহ, আহ, ঝগড়া লাগাতে থাকে। ঠিক আছে, নিজেদের মাঝেই তারা ঝগড়াঝাটি করে সময় কাটিয়ে দেয়। তো সুদানের ক্ষেত্রে তারা ইচ্ছা করে এমন ভাবে মানে নিজেদের মধ্যে যেন লাগিয়ে থাকে এরকম বড় বড় অঞ্চলগুলোকে একসাথে করে তারা সুদান একটা কান্ট্রি বানিয়ে তারা করছে। তো তাহলে সেটা যেটা আমরা বলছি ম্যাপে দেখাইছিলাম যে দক্ষিণ সাউথ সুদান যেটা খ্রিস্টান ডোমিনেটেড, তারপরে ওয়েস্টের দিকে হচ্ছে দারফুর যেটা কাইন্ড অফ নন আরব পিপল দেয়ার, আর হচ্ছে নর্থ সুদানের বাকি পোর্শন, সেন্ট্রাল বাকি ইস্ট, এই পোর্শনটাকে আমরা বলতে পারি যে আহ, আরব আরব মুসলিমরা। সো দারফুরেও আরব আছে, দারফুরে যে আরব নাই সেটা না, কিন্তু অনারব গোষ্ঠীটা হচ্ছে একটু ডোমিনেন্ট। আচ্ছা, তো এখন আমরা আগেও বলেছি যে আমার কাছে খুব চাঞ্চল্যকর লাগছে, আমি জানতাম না যে সুদানের শরিয়া আইন ছিল, তারপরে আপনার ছিল আম, আর রিবা ভিত্তিক ব্যাংকিং নিষিদ্ধ ছিল। তো যেটা হয়েছে যে আহ, আহ, সুদানের আত্মপরিচয়ের একদম শিকড়ে হচ্ছে ইসলাম প্রথিত। বলেছিলাম যে সুদান নামটাই আসছে হচ্ছে আসওয়াদ, মানে দ্য পিপল, দ্য দ্য রিজিয়ন যেখানে ব্ল্যাক পিপলরা থাকে। ঠিক আছে, কিন্তু সাথে এটাও বলেছিলাম যে স্বাধীনতার পরও এদের মধ্যে সিভিল ওয়ার বলেন, এদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে এটা লেগেই ছিল। হ্যাঁ, এটা লেগেই ছিল। সো আমার আপুরা একটা অবজেক্টিভ হচ্ছে যে আমরা বারবার বাংলাদেশের সাথে এবং প্যালেস্টাইনের সাথে কানেকশন বিল্ড আপ করার চেষ্টা করব। ঠিক আছে। সো এখানে একটা জিনিস মিল দেখেন, আমি এমনিতে গত সেশনের লাস্টে আমি দেখিয়েছিলাম যে সুদানের যে তিনটা বৈশিষ্ট্য, স্ট্র্যাটেজিক লোকেশন, তারপরে মানে ই খুবই উর্বর ভূমি, এবং ওখানে হচ্ছে সোনার খনি আছে, তেলের খনি আছে, এগুলোর সাথে বাংলাদেশের মিলটা দেখিয়েছিলাম। সেরকম এখানে আরেকটা জিনিস দেখেন যে স্বাধীনতার পর থেকে একটার পর একটা আর্মি কু লেগেই ছিল। সো এই যে আর্মি কুয়ের এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা এই জন্য আবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে 1956-এ যে সময়টাতে হচ্ছে সুদান করছে। আমি একটু দেখি আপনারা সবাই আছেন কিনা আমার সাথে।
আপনারা সবাই শুনতে পাচ্ছেন? আপুরা আমাকে আমাকে শুনতে পাচ্ছেন? একটু কনফার্ম করবেন কাইন্ডলি। আচ্ছা, সো সো 1956-এ যখন যখন সুদান মানে ব্রিটিশদের থেকে করে স্বাধীনতা লাভ করে, ওই সময়ে ওই রিজিয়নটার ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। সুদানে আমরা বলেছি সুদানের নর্থে হচ্ছে ইজিপ্ট আছে। সো সুদানের সাথে মানে সুদান ইজ দ্য ব্রিজ বিটুইন আফ্রিকা অ্যান্ড আরাবিয়ান পেনিনসুলা। ঠিক আছে, আমরা বলেছি যে ইথিওপিয়া ওগুলোর মাধ্যমে। আচ্ছা, সো আপুরা একটা জিনিস সেটা হচ্ছে যে আহ ওই সময়টা কিন্তু বাই দ্যাট টাইম ইসরায়েল প্রতিষ্ঠিত হয়ে গেছে। ইসরায়েল প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং ইসরায়েল হচ্ছে জানে, এবং ইসরায়েলের তখন একটা দুইটা যুদ্ধ হয়েও গেছে, আরব ইসরায়েল যুদ্ধ। এবং আমরা এটাও বলেছিলাম যে সুদানের মানুষজন খুব অ্যাক্টিভলি প্যালেস্টাইনের স্বাধীনতা তারা তখন সেখানে অংশগ্রহণ করেছিল, যুদ্ধ করেছিল গিয়ে। ঠিক আছে, সো দ্য পয়েন্ট ইজ যে দ্য পয়েন্ট হচ্ছে যে কি বলে আহ ইসরায়েলের একটা অবজেক্টিভ হচ্ছে, আপুরা প্লিজ এটা আমরা মনে রাখার চেষ্টা করব, তাদের একটা অবজেক্টিভ হচ্ছে তারা তাদের নেইবারিং কান্ট্রির আর্মিদেরকে অলওয়েজ নপুংসক করে রাখতে চায় বা ইম্পর্টেন্ট করে রাখতে চায়। ঠিক আছে, ইজিপ্টের কথা, ঠিক আছে, ইজিপ্টে যদি কথার কথা আজকে যদি ইজিপ্টে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় থাকতো, ঠিক আছে, তখন মানে তখন আসলে গাজায় এই জিনিসটা পসিবল ছিল কিনা। হ্যাঁ, তো এই জন্য আমি আজকে আপনাদেরকে এখানে একটা ইনসিডেন্ট বলি যে আমি জানি না এখানে যারা আছেন তারা আমাকে কত আগে থেকে চেনেন। আমার শিকড়ের সন্ধানে বইটার কথা হয়তো বা জানেন। আমার শিকড়ের সন্ধানে বইটা আমি লেখা শুরু করেছিলাম 2013 সালে, যখন আমি মালয়েশিয়াতে আমি পড়ছি এবং আমি তখন হলে ছিলাম। ঠিক আছে, তো তখন আমার কাছে মনে হয়েছে যে 2013 সালে হচ্ছে মুসলিম ব্রাদারহুড ইজিপ্টের পাওয়ারে ছিল। আপনারা জানি না আপনারা মোহাম্মদ মুরসিকে চিনতেন কিনা। সো মুসলিম ব্রাদারহুড হচ্ছে 1.5 বছরের মতন পাওয়ারে ছিল, এবং তার আগে দিয়ে 2010 2011 এই সময়গুলোতে হচ্ছে আরব স্প্রিং হয়েছে। আরব স্প্রিং এর কথা আপনারা জানেন কিনা, যে আরব কান্ট্রি গুলাতে হচ্ছে আপনার তারা মনার্কির এগেনস্টে তারা মানে মানে পাবলিক রিভোল্ট যেটা, ঠিক আছে, আহ তখন ইজিপ্টে কত বছর ধরে হোসনি মোবারক পাওয়ারে ছিল। সো তারপরে আপনারা হয়তোবা জানেন যে তারপরে ইলেকশন হয়েছে, রাইট, ইলেকশন হয়েছে। এখন এখানে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে মনার্কি মানে কোনো রুলার যদি অনেক বছর ধরে পাওয়ারে থাকে, সেটা বাই ডেফিনেশন সেটা অন ইসলামিক না। আমরা যদি দেখব যে উসমান রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহু অনেক বছর পাওয়ারে ছিলেন। এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না ওটা কি 20 বছর ছিল নাকি 16 বছর ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু, আমার জানা মতে ওমর রাদিয়াল্লাহু আনহু 12 বছর পাওয়ারে ছিলেন। এই মুহূর্তে আমার নাম্বার গুলো একটু ওলট পালট হয়ে যাচ্ছে। মানে আমি বলতেছি যে একদম খুলাফায়ে রাশিদিন যারা, আলী রাদিয়াল্লাহু আনহু বেশি দিন ছিলেন না পাওয়ারে, 3-4 বছর মনে হয়। কিন্তু তারপর আমরা যদি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কথা দেখি, উনি কিন্তু পাওয়ারে ছিলেন 20 বছর, এটা আমি কনফার্ম। মুয়াবিয়া মনে হয় 20 বছর ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু মনে হয় এতদিন ছিলেন না। আচ্ছা, সো মুয়াবিয়া 20 বছর ছিলেন। সো যদি একজন মানে একজন মানে ন্যায় ন্যায়বান শাসক হয়, তাহলে সে লম্বা টাইম পাওয়ারে থাকলে কোনো অসুবিধা নেই, ইসলামিক্যালি নাই। সো এই যে অনেক দিন ধরে পাওয়ারে আছে, এখন তাকে মানে সরাইতে হবে, মানে এইটা পয়েন্ট না। পয়েন্টটা যেটা সেটা হচ্ছে যে মানে অনেকদিন পাওয়ারে থাকলে পাওয়ারটার অ্যাবিউজ করা হয়। ঠিক আছে, অ্যাবিউজ করা হয়, যেটা
যদি শাসকটা আসলে ইসলামিক হন, তাহলে সাধারণত সেটা হয় না। যেমন আমাদের দেশে আমরা যেটা দেখলাম যে হাসিনা, হাসিনা যখন নিজেকে একদম অমনিপটেন্ট মনে করা শুরু করলো, যে আমি সব সময় পাওয়ারে থাকবো, তখন কারাপশন একেবারে অ্যাট ইটস পিকে চলে যায়। তারা মনে করে যে আমাকে কখনো পাবলিকের কাছে যেতে হবে না, আমাকে ক্ষমতার বলয়ে আমি সবসময় থাকবো, দ্য বাবল অফ পাওয়ার। যেটা যদি 5 বছর পর পর যদি ক্ষমতা পরিবর্তন হয়, তখন মানুষের একটা মাথার মধ্যে একটা সাইকোলজি কাজ করে যে 5 বছর পরে আমি তো আর এমপি থাকবো না, আমাকে পাবলিকের কাছে ক্ষমতাহীন ভাবে যেতে হবে। যেমন যেটা হইলো যে এখন আওয়ামী লীগের সবাই এরকম পালায় গেল। হুম। পালায় গেল কেন? কারণ তারা জানে যে তারা যদি একবার পাবলিকের হাতে পড়ে, যখন তাদের হাতে ক্ষমতা নাই, তখন পাবলিক তারা এত অত্যাচার করছে, এমন কিছু করছে ক্ষমতা চলাকালে, যে দে উইল জাস্ট ডাই। হাসিনাকে কেন পালায় যেতে হলো? হ্যাঁ, যে জিনিসটা খালেদা জিয়ার হয় নাই। হ্যাঁ। সো এই সাইকোলজি গুলো আমাদেরকে বুঝতে হবে। তো এখন আবার ফিরে আসতেছি যে আরব স্প্রিং এর সময়ে তখন এই সৌদি, তারপরে ধরেন আহ আরব আমিরাত, এরা এরা তো খুব, এরা তো হচ্ছে খুব আহ ভায়োলেন্টলি, বা এরা তো আসলে খুব স্ট্রংলি এই এই এদের যে শাসকরা আছে তাদের এগেনস্টে রিভল্ট কে তারা হচ্ছে করে, দমন করার চেষ্টা করে। এবং এজন্য একটা কথা প্রচলিত আছে যে যারা এখনকার হকপন্থী আলেম, তারা হয় কবরে, না হয় তারা এই সৌদির জেলে। ঠিক আছে, এরকম আপনারা এরকম, বিকজ ইট হ্যাজ হ্যাপেন সো মাচ, সো মেনি টাইমস। তো এখন পয়েন্টটা হচ্ছে যে ওরা সব সময় ইকে ভয় পায়, ওরা হচ্ছে জনগণের অভ্যুত্থানকে এরা সবসময় ভয় পায়, এরা জনগণকে দাবিয়ে রাখতে চায়। এখন প্রশ্নটা হচ্ছে যে ইজিপ্টে কি হলো? এবং এই যে ঈদ আত্মপরিচয়, ইসলাম আত্মপরিচয়ের একটা শিকড়ে প্রথিত, এখানে সুদানের কথা আমি যেটা বলছি, এটা কাইন্ড অফ মোটামুটি যেগুলোকে আমরা যেটার পপুলেশন মুসলিম, তাদের ক্ষেত্রে এটা মোটামুটি আমরা বলতে পারি। সো আরব স্প্রিং এর অভিজ্ঞতা হচ্ছে, যে দুইটা। একটা হচ্ছে পাবলিককে ইলেকশন করতে দেয়া যাবে না। কেন? কারণ আরব স্প্রিং এর পরে যতগুলো কান্ট্রিতে ইলেকশন হয়েছে, তারা প্রত্যেকে ইসলামপন্থী সরকারকে নির্বাচিত করছে। যখনই মানুষকে ইলেকশন করতে দেয়া হয়েছে, সেটা আপনি গাজার কথা বলেন, সেটা আপনি ইজিপ্টের কথা বলেন, আপনি যেখানেই বলেন, তারা ইসলামপন্থীদেরকে ইলেক্ট করছে। প্লিজ, নির্বাচনের আগে এই এই আমার এই কথাগুলো বাংলাদেশের জন্য খুবই খুবই জরুরি এবং খুবই প্রযোজ্য। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে যে, এবং তারা তো ইসলামপন্থী সরকারকে ক্ষমতা থাকতে দিবে না, রাইট? সো তাহলে তারা প্রেফার করে কি? তারা প্রেফার করে হচ্ছে আর্মি পাওয়ারে থাকবে। সো যদি আর্মি পাওয়ারে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে আর্মিটাকে এমন হতে হবে যেন তারা ইসরায়েল ফ্রেন্ডলি হয়। কারণ আরব ইসরায়েল যে যুদ্ধগুলা হয়ে গেছে, সেখান থেকে ইসরায়েল বুঝে গেছে যে যদি হয়, যদি ইসলামপন্থী সরকার ক্ষমতায় আসে, তাহলে আস্তে আস্তে তারা আর্মিটাকেও ওই রকমের বানায় ফেলবে। আর আরব কান্ট্রিগুলার আর্মিরা যদি একবার ইসলামপন্থী হয়ে যায়, তাহলে ইসরায়েলের জন্য এটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট। ইসরায়েল কখনোই ওখানে সার্ভাইভ করতে পারবে না। কারণ ইসরায়েল ওদের নিজেদের অবস্থা জানে যে ওদের সমস্ত কিছু হম্বি তম্বি। সো মুসলিমরা যদি জাস্ট সবগুলা হওয়া লাগবে না, জাস্ট 2-3টা কান্ট্রি যদি একসাথে হয়, অথবা একসাথেও হওয়া লাগবে না, তারা যদি ওপেনলি রেজিস্ট্যান্স ফোর্সকে সাপোর্ট দেয়, তাহলেই তারা গন। ঠিক আছে? সো দে আর ভেরি মাচ অ্যাওয়্যার অ্যাবাউট ডিসম্যান্টলিং দ্য আর্মি, ওদের নেইবারিং কান্ট্রি। সো আমাদেরকে দেখতে হবে ওরা আফগানিস্তানে কি করছে, ওরা ইরাকে কি করছে, ওরা সিরিয়ায় কি করছে, ওরা লিবিয়াতে কি করছে, ঠিক আছে, তারপরে ওরা লেবাননে কি করছে। সো আমাদেরকে দেখতে হবে যে একটার পর একটা এই যে
এখন 9/11 নিয়ে এত কথা হইতেছে, যে আমেরিকাকে দিয়ে ওরা ইরাক তখন আক্রমণ করাইছে একটা ননসেন্সিক্যাল কথা বলে, এবং ইরাকে তখন 1 মিলিয়ন পিপলকে হত্যা করা হয়েছে, 1 মিলিয়ন পিপল। এখন আমরা গাজার অ্যাট্রোসিটি দেখে অবাক হচ্ছি, আমেরিকা অলরেডি সেই কাজ করছে, ঠিক আছে। কিন্তু যেটা হয়েছে যে আপনার না কি বলে, তখন এই ছিল না দেখে, তখন আপনাকে রাজনীতি সচেতন হতে হতো, তখন স্মার্টফোন ভিডিও ছিল না দেখে উই জাস্ট ডোন্ট নো, ঠিক আছে। আপনার কি আছেন আমার সাথে? একটু জানাবেন কাইন্ডলি, আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা, জাজাকিল্লাহ খায়রুন, জাজাকিল্লাহ খায়রুন। এখানে 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 আমি আবার হাইলাইট করছি যে আমি কেন শিকড়ের সন্ধানে বইটা লেখা শুরু করেছিলাম, যেটা আমি মনে করি যে এখন আমাদের বাংলাদেশের কনটেক্সটে এগুলা বোঝাটা খুব জরুরি। সেটা হচ্ছে যে তখন এই এই আরব স্প্রিং এর পরে, আরব স্প্রিং এর পরে হচ্ছে মুসলিম ব্রাদারহুড পাওয়ার এসেছিল। মুসলিম ব্রাদারহুডকে আপনারা আইডিওলজিক্যাল দিক থেকে বাংলাদেশের জামাত ইসলামের কাছাকাছি বলতে পারেন। এগুলা মানে ওয়ার্ল্ডের ডিফারেন্ট টু জায়গায় এই মুভমেন্টটা শুরু হয়। বাংলাদেশে এই বাংলাদেশে বা পাকিস্তানে এটা হচ্ছে মাওলানা মওদুদি, আর ওইদিকে হচ্ছে ইতে ইজিপ্টের এদিকে হচ্ছে হাসান আল বান্না, ঠিক আছে। সো দে আর মানে কাছাকাছি সময় এই দুটা মুভমেন্ট শুরু হয় আর কি, এন্ড দে হ্যাভ দ্য সিমিলার কাইন্ড অফ থট। সো তারপরে মুসলিম ব্রাদারহুড কতদিন, তারা মনে হয় 51% ভোট নিয়ে আসছিল, এবং তারা জাস্ট 1.5 বছরের মতন পাওয়ারে ছিল। সো ইয়েস, মুসলিম ব্রাদারহুড হ্যাড আ লট অফ মিস্টেক্স, এবং এই কার সো এবং এই কারণে আমি মানে আমার 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 কাছে মনে হয় যে জামাত আসলে মানে ক্ষমতায় গেলে তারা তারা আসলে এটার জন্য কতটুকু রেডি, মানে জামাত আসলে কিসের জন্য ক্যাপাবল। জামাত ক্যাপাবল হচ্ছে অনেক বেশি অত্যাচার সহ্য করার জন্য। হ্যাঁ, দা ওয়ে আমি জানি না মানে আপনারা আসলে কতটুকু জানেন যে হাসিনার আমলে আসলে ঠিক কত কিছুর মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে। এবং আমার কাছে আই হ্যাভ নো ইনভলভমেন্ট উইথ জামাত, ঠিক আছে। বাট আমার কাছে মনে হয় যে মানে জামাত এবং এখনো মানে মানে জামাতের কিছু কিছু জিনিস যে আমার খুব বিরক্ত লাগে। একটা হচ্ছে যে যে তাদের মানে পাবলিক স্পিকার নাই, ঠিক আছে। তারা এখন, হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড যে তারা যেহেতু খুবই জুলুম এবং নির্যাতনের মধ্যে হয়েছে, সো তাদের নিজেদের প্ল্যাটফর্ম ছিল না। সো তারা মানে দৌড়ের উপর থাকলে আপনার পাবলিক স্পিকিং শিখাবে কে? সো আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু তারপরও আমার কাছে মানে ওভারঅল তাদেরকে মানে আই ডোন্ট নো, মানে ইট মাইট বি বায়াস, বাট অতটা মানে স্মার্ট মনে হয় না আর কি, ঠিক আছে। তো এটা আমি এই জন্য বলতেছি যে এখনো আপনারা দেখেন যে এখনো টক শো গুলোতে তারা ওই 71-এর চর্বিত চর্বণ নিয়েই তারা মানে স্ট্রাগল করে যাচ্ছে, ঠিক আছে। আমার কাছে মনে হয় যে জামাতের ব্যাপারে একটা, যেহেতু আমি বাংলাদেশের সাথে কানেক্ট করবো, আপুর এগুলো রিলেটেড সুদানের সাথে, এবং আমি সুদানের ব্যাপারে কথা বলা শুরুই করছি হচ্ছে মানে আমি খুব ভয় পেয়ে গেছি যখন আমি সুদানের কাহিনীর ট্রাজেক্টরিটা দেখছি। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ শুড বি অ্যাওয়্যার অফ দিস। তো যেটা বলতেছিলাম যে আমার কাছে মানে এই যে তারা 71-এর ছবিতে যেমন করে যাচ্ছে, আমার কাছে কথা হচ্ছে যে হ্যাঁ, যদি 71-এ আমরা ভুল করে থাকি, হ্যাঁ, তাহলে আমরা তো সেটার মাসুল দিছি ফর মানে আপনারা যে যাই বলেন। আমি একটা যুদ্ধে আমি একটা যুদ্ধে যদি আমি পাকিস্তানকে সাপোর্ট করে থাকি, দ্যাট দ্যাট ডাজেন্ট, ধরেন আজকের আপনারা জুলাইয়ের অভ্যুত্থানের কথা চিন্তা করেন, বহু সালাফি ঘরানার মানুষ ছিল যারা মনে করে যে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা না জায়েজ, ঠিক আছে। তো তারা কিন্তু তখন চুপ থাকছে, তারা হয়তোবা মাঠেও নামে নাই, তারা তখন মানে তারা বাসায় থাকছে, হয়তোবা তারা বাসা থেকে দোয়া করছে, হুইচ ইজ নট, আমি আমি এটাকে ছোট করে দেখবো না। কিন্তু তারা এই 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 যে গণ অভ্যুত্থানটা আমাদের দেশে হয়েছে তারা সেটাকে সাপোর্ট করে নাই। এখন এটার জন্য কি আমি
তারপরে তাদেরকে হ্যাং করতে পারি, আমি বলতে পারি যে তুমি ওই সময় রেপ করছো, তুমি ওই সময়ে মানে তুমি তাদেরকে করছো, মানে তুমি মানুষ মারছো না, তারা হয়তো সেগুলো করে নাই। সো জামাতের যেটা বলা উচিত যে আমরা যদি ভুল করে থাকি, ধরে নিলাম আমি ভুল করছি, সেটার মাসুল আমরা আমাদের টপ টায়ারের সবগুলা লিডারকে মানে মানে মাধ্যমে, মানে জুডিশিয়াল ক্রাইমের মাধ্যমে আমরা হারাইছি। এবং আমার কাছে এই জিনিসটা মনে হয় যে আমার কাছে এই জিনিসটা খুব মনে হয় যে আহ মানে আমরা কিছু জেনুইন হিউম্যান রিসোর্স হারাইছি। হ্যাঁ, যারা যারা হচ্ছে ট্রুলি বাংলাদেশের জন্য কাজ করতো। যেমন আমি যদি আমি জানি না আপনারা এইটা যে বিএনপি যখন পাওয়ারে ছিল ফার্স্ট দফায় 2006-এ, তখন যখন জামাতকে নিয়ে তারা জোট গঠন করলো আর কি বেসিক্যালি। তো তখন কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম জামাতকে 2টা মিনিস্ট্রি দেওয়া হয়েছিল। একটা হচ্ছে মনে হয় কৃষি, একটা তো আলী হাসান মুজাহিদ ওনাকে, আর একটা তো হচ্ছে নিজামী সাহেব যে ওনাকে। একটা তো মনে হয় কৃষি, আরেকটা আমি ভুলে গেছি, শিল্প কিনা, মোট কথা আমি যে একটা জিনিস দেখেন যে তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারে নাই। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা একটা অ্যামেজিং ব্যাপার, অ্যামেজিং ব্যাপার বাংলাদেশের কনটেক্সটে। সো তারপরে আমার কাছে সবসময় খুবই মীর কাসেম আলী যে ওনার কথা আমার কাছে মনে হয় যে আপনারা যদি ওনার লাইফ হিস্ট্রি পড়েন, আমার কাছে খুব মনে হয় যে এখন যদি উনি বেঁচে থাকতেন, হি ওয়াজ আ এন্টারপ্রেনার real entrepreneur. Literally, he created thousands of jobs. thousands of jobs. So আমাদের এবং যত চার্জ গুলা ছিল তার মাঝে উনি উনি তো মনে হয় সবচেয়ে বেসলেস ছিল আর কি। সবার চার্জই তো বেসলেস ছিল। তারপর আমি সাইদি সাহেব যে ওনার কথা চিন্তা করি যে সেই সময়ে আজকে তো আপনি ইউটিউবে, আজকে আমি এখন একটা কথা বলতেছি এখানে, আমি জানি না 15 জন মানুষ হয়তো বা আছে, ভেরি ইজি লাইক টেকনোলজির যুগে। সেই সময়ে তো উনি যখন ওয়াচ করতেন তখন লাখ লাখ মানুষ জমা হয়েছে, ঠিক আছে। দা দা লেভেল অফ পাবলিকের সাথে অ্যাটাচমেন্ট করতে পারা। হ্যাঁ, so we have lost, Bangladesh has literally lost a lot of human resources. So এই কথাটাই তারা এই সিম্পল কথাটাই যে যদি আমরা ভুল করে থাকি, we have paid for that, we have paid for that, ঠিক আছে। জুডিশিয়াল ক্রাইমের মাধ্যমে প্রত্যেকটা ওইটা তখনকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে বলা হতো যে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, ঠিক আছে, যে এত বেসলেস, ঠিক আছে। এবং মীর কাসেম আলীর মেয়ে যে সে আমার সে সময় আমি যখন মালয়েশিয়াতে পড়ি তখন সে, তার সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ ছিল, তো সে তখন বলছিল যে সে গেছিল ওর বাবার একটা ট্রায়ালের একটা শুনানিতে, তখন বলছিলাম যে আপু কি যে একটা এনভায়রনমেন্ট, কেউ এটাকে আদালত বলবে না, ঠিক আছে, মানুষজন হাসতেছে, খাইতেছে, বাদাম খাইতেছে, এই করতেছে, এবং আমি জানি না আপনারা আমার অডিয়েন্স অনেক ইয়াং, তার আপনারা স্কাইপ কেলেঙ্কারির কথা জানেন কিনা, যে সেই যে বিখ্যাত কথাটা, আপনি খাড়ায় যাবেন, আমি আপনারে বসায় দিমু, ঠিক আছে। স্কাইপ কেলেঙ্কারি পাবলিশ হওয়ার পরও যে এই ট্রায়াল গুলা বাংলাদেশে হয়েছে এবং বাংলাদেশের মানুষের হ্যাড নো আইডিয়া হোয়াট দে লস্ট, তখন যেইভাবে লাইভ স্ট্রিম করে ফাঁসিগুলা করানো হইতো, তারপরে যে মিষ্টি বিলানো হইতো, হইতো বাংলাদেশে। এবং এটাকেও আমি একটা জামাত ইসলামের আটার ফেইলিওর মনে করি, যে তারা কি পরিমাণ জনবিচ্ছিন্ন ছিল, বা ইনফ্যাক্ট এখনো আমি জানি না এখন কি অবস্থা, বাট আমাদেরকে খুব জনবিচ্ছিন্ন মনে হয়। এখন আমি আবার কামিং ব্যাক টু মাই রাইটিং অফ যে আপনার মোহাম্মদ 1.5 বছর মুসলিম ব্রাদারহুড পাওয়ারে ছিল, এরপরে এই যে সিসি যখন পাওয়ারে আসলো, তখন সেখানে ইসলামিস্টদের যে ইন্টারনাল বিভক্তি, যে তারা সালাফি নূর পার্টি, যেটা ইজিপ্টের যেটা সালাফি নূর পার্টি, তাদের প্রত্যক্ষ সমর্থন ছিল যখন সিসি পাওয়ারে আসে। কেন? এই যে, এবং সেম ট্র্যাজেক্টরি আপনি বাংলাদেশের মানুষের মধ্যে দেখবেন।
জামাতে ইসলামের এরা কিছু একটা বললো ভোটে মানে এখন পোল গুলাতে হয়তো বা আগে আছে, আপনি দেখবেন অন্য ইসলামিস্টরা ঝাঁপিয়ে পড়ছে। এটা কি ইসলাম প্রতিষ্ঠার নববী পদ্ধতি? এইটা কি এই, ওইটা কি সেই? হ্যাঁ, মানে আমি বলতেছি না যে এই ডিফারেন্স অফ ওপিনিয়নটা থাকবে না, অথবা জামাতের সাথে আমি পুরোপুরি এগ্রি করতেছি। ইয়েস, ঠিক আছে, আপনারা এইগুলা এগুলা নিয়ে আপনারা তর্ক করেন, এগুলা নিয়ে আপনারা সহি এভিডেন্স দেখেন, আপনারা রাসূল ইসলামের জীবনী পড়েন, মানে আপনারা ইসলামিক পলিটিক্স নিয়ে পড়াশোনা করেন, আপনারা এগুলো নিয়ে হেলদি ডিসকাশন করেন। কিন্তু মানুষের এইসব ব্যাপারে ইগুলা মানুষের এসব ব্যাপারে আহ মানে কনফিউশন গুলা বা বিভক্তি গুলা এই পর্যায়ে কেন চলে যায় যে তারা মনে করে যে আমি জামাতের চাইতে আওয়ামী লীগকে প্রেফার করব। হ্যাঁ, সেম জিনিস এই আপনার ইজিপ্টের ক্ষেত্রে, যে তারা সিসি কে প্রেফার করতেছে, সালাফিনুর পার্টি আকিদা সহি আকিদার তথাকথিত যারা তারা চিন্তা করতেছে যে মুরসির পাওয়ারে থাকার চেয়ে আমি সিসি কে প্রেফার করব, তারা সিসি কে তখন অভিনন্দন জানাইছে। আচ্ছা, তারপরে সিসি পাওয়ারে থাকার পর, তারপর সিসি পাওয়ারে আসার পরে কি হলো সেটা তো হিস্ট্রি, রাইট? মুসলিম ব্রাদার উপরে যেই ক্র্যাকডাউন হয়েছে। আচ্ছা, সো তখন আমার কাছে মনে হয়েছে যে তখন আমি ফেসবুকে, আমি যেখান থেকে ইসলাম শিখছি, আমার যে ব্যাকগ্রাউন্ড, তখন আমি দেখতেছি তারা চিন্তা করতেছে যে তারা কি মানে তারা মোহাম্মদ মুরসির আকিদা সহি কিনা, এটা নিয়ে আমি ফেসবুকে দেখতেছি যে তারা আলোচনা করতেছে। তারা এই যে মোহাম্মদ মুরসিকে পাওয়ার থেকে টাপল করা হইলো, এটা কি তারা সাপোর্ট করবে নাকি, তারা এটা নিয়ে ডিসকাশন করতেছে। তখন আমার কাছে মনে হয়েছে যে ও ও দ্য মুসলিমস, where are the geopolitical reality, where is your consciousness about politics? তোমরা কি বোঝো না যে মুসলিম ব্রাদারহুড পাওয়ারে থাকা, মানে মুসলিম ব্রাদারহুড পাওয়ারে থাকাকে ইসরায়েল কোনোদিনও করবে না, ইসরায়েল কোনোদিনও এটার সমর্থন দিবে না। ঠিক আছে, সো আমি জানি না, এখন আপনারা হয়তো বা প্যালেস্টাইনের জিওগ্রাফি অনেক ভালো জানেন, যে এই যে গাজার এই যে রাফা ক্রসিং, ওই 1.5 বছরে যে সময় মুসলিম ব্রাদারহুড পাওয়ারে ছিল, একমাত্র তখন রাফা ক্রসিং এরকম ওপেন করা হয়েছিল ইজিপ্টের সাথে বর্ডার। এই যে এক্সাইল কৃত যে লিডাররা, যারা বিভিন্ন, এখন তো কাতারে অফিস, ঠিক আছে, রেজিস্ট্যান্স ফোর্সের, আগে সো এরা দেখা গেছে যে এক একজন 13-14 বছর পর প্রথম গাজায় যাইতে পারছে, তাদের দেশে, তাদের কান্ট্রিতে যাইতে পারছে। আমি জানি না আপনারা খালিদ মিশালকে চিনেন কিনা, আপনারা সার্চ দিবেন খালিদ মিশাল, when did খালিদ মিশাল go to গাজা লাস্ট টাইম? হ্যাঁ, তো তখন আপনারা দেখবেন যে খালিদ মিশাল এরকম মানে কাঁধে কাঁধে করে ঢুকতেছে, মানে তখন রেজিস্ট্যান্স ফোর্সের লিডাররা ঢুকতে পারছে। তো ইসরায়েল তো এটা হইতে দিবেই না, ইসরায়েল তো এটা হইতে দিবেই না। তখন আই স্টার্টেড রাইটিং শিকড়ের সন্ধানে, যে আমাদেরকে সো দ্যাট উই ক্যান সি দ্য বিগার পিকচার। সো বেসিক্যালি আমার বইটার টার্গেট ছিল হচ্ছে যে আমি ইসরায়েল প্যালেস্টাইনের হিস্ট্রিটা তুলে ধরবো, বাট আই কুড নট, আমার তো কাজই এটা যে আমি কাজ কমপ্লিট রাখতে পারি না। সো তখন আমি ওইখান থেকে শুরু করি, ইব্রাহিম আলাইসাল্লাম থেকে শুরু করে 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 করে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত গিয়ে এটা এত বড় হয়ে যাচ্ছে যে আই স্টপড দেয়ার। আচ্ছা, সো আপনারা কি আমার সাথে আছেন? এই কথাগুলো ইম্পর্টেন্ট, এই কথাগুলো ইম্পর্টেন্ট। মনে হবে যে আমি অনেক দূরে চলে গেছি সুদান থেকে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন গুলা ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ, ফর প্যালেস্টাইন and for Sudan as well. আচ্ছা, আচ্ছা, আচ্ছা আপুর, আমি খুবই দুঃখিত আজকে এত 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 হচ্ছে, এত ডিস্টার্ব হচ্ছে, আমি এটার জন্য খুবই লজ্জিত।
আচ্ছা, সো এখন সুদানের যে জায়গায় ছিলাম যে তাদেরকে তাদেরকে মাথায় রাখতে হবে। সো আর্মি এখন এই যে মানে আপনার আর মানে এই সিসি কে পাওয়ারে আনা হলো, রাইট? তাহলে তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন যে এই কান্ট্রি গুলাতে এমন লাগবে, এমন আর্মি লাগবে, মানে এদের মানে সো আপুরা আমি দুইটা কথা বলছি। এই জায়গাগুলোতে ইলেকশন হইতে দেয়া যাবে না, কারণ পাবলিক ইজ অলওয়েজ ইনক্লাইন টুয়ার্ডস অ্যান ইসলামিক গভর্নমেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আর্মিকে পাওয়ারে রাখতে হবে, এবং তাহলে সেই আর্মিটা সেই আর্মিটা ইসলামিক হওয়া যাবে না। এই অংশটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে আপুরা? এটা আমাকে একটু একটু কনফার্ম করবেন। এই দুটো জিনিস কি ক্লিয়ার হয়েছে? ইলেকশন হতে দেওয়া যাবে না, আর আর্মিকে আর্মির আইডিওলজিক্যাল ডিসম্যান্টেল করতে হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে আবার ফিরে যাচ্ছি সুদানের আচ্ছা, সো এখন তাহলে একটার পর একটা সুদানের ক্ষেত্রে একটার পর একটা আর্মি তো লেগেই ছিল, কিন্তু ওই যেটা বললাম যে সুদানের আর্মিরও কিছু ব্রাঞ্চ ছিল যারা হচ্ছে প্র্যাকটিসিং। সো 1983 সালে শরিয়া প্রতিষ্ঠিত হয় বাই ওয়ান অফ দ্য আর্মি কুয়ের একজন আর্মি পার্সনের মাধ্যমে, আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি। আচ্ছা, কিন্তু ওই যে বললাম সুদান হ্যাড অলওয়েজ বিন আ টার্ময়েল পূর্ণ কান্ট্রি। সো এই শরিয়া প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকেই, এমন না যে শরিয়া প্রতিষ্ঠিত হয়েছে দেখে দক্ষিণ সুদানের খ্রিস্টানরা বিদ্রোহ করছে, ওরা আগে থেকেই হচ্ছে ওই যে চাইতো, মানে স্বায়ত্তশাসন যেটা এগেইন আমাদের বাংলাদেশের সাথে মিল। এবং ওই ওই যে সেইম আমরা দেখবো যে দারফুরে যে আপনার জাস্টিস, আপনারা দেখবেন যে সামি হামদি হচ্ছে অলওয়েজ বলে যে মানে এখনকার এখনকার ইসলামিক কান্ট্রি গুলা হচ্ছে জাস্ট না। ঠিক আছে, এখনকার ইসলামিক কান্ট্রি গুলো হচ্ছে জাস্ট না, তারা জাস্টিস মেনটেন করতে পারে না। হ্যাঁ, তো আপনারা সেটা রেশিয়াল জাস্টিসের কথা বলেন বা যে কোনো দিক থেকে। হ্যাঁ, তো আম, এখন এখন এইটা আমার আমার মেয়েদের একটা স্বভাব হচ্ছে কি, আলহামদুলিল্লাহ, যে তাদেরকে আমি যদি মানে খেলনা দিই, ডিস্ট্রাকশন দিই, ইট নেভার ওয়ার্কস। আমার বড় মেয়ের ক্ষেত্রে কাজ করছে না, ছোট মেয়ের ক্ষেত্রে কাজ করে আর কি। এবারে এরা খেলবে কিন্তু আমার ওখানে বসে থাকা লাগবে, বা বসে থাকলেও হবে না, অ্যাটেনশন দিতে হবে। আচ্ছা আপুর, আমার মনে হচ্ছে না আমি আর এটা কন্টিনিউ করতে পারবো আজকে অন্তত। ইটস ভেরি ভেরি ডিস্ট্রাক্টিং। আসো, এটা নাও, এটা নাও, এটা নিয়ে খেলো। আসো, আসো, মার কাছে আসো। তো তাহলে এবং তখন যে ইন্ধন দেওয়ার ব্যাপার, না, ঠিক আছে আপুরা, আমি আজকে এখানে অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। সো আমি ইনশাল্লাহ থার্ড আরেকটা সেশন নিয়ে এটা শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আমি জানি না আদৌ থার্ড সেশনটা কেমন হবে, বিকজ আমি যে একটা টাইম সেট করবো যে আচ্ছা এই সময় আমার মেয়ে ঘুমায়, সেই সময় আমি হালাকা নিব, নো, দেয়ার ইজ নো সাচ টাইম। ঠিক আছে, সো লাইফ ইজ লাইক দ্যাট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু আম, মাঝে মাঝে খুব লাগে আর কি। ঠিক আছে, আচ্ছা, সো তারপর আপনাদের কি কোনো কোশ্চেন বা কনফিউশন আছে কিনা, তাহলে সেটা একটু দেখি যে অ্যাড্রেস করতে পারে কিনা। বাট অ্যাকচুয়াল সুদানের পোর্শনটুকু মানে আপনারা যদি আজকে যে ব্যাকগ্রাউন্ড গুলো বললাম, সেই ব্যাকগ্রাউন্ড গুলো যদি আপনাদের মাথায় থাকে, তাহলে ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ মানে সুদানের অংশগুলো কুইকলি আপনাদের মাথায় ঢুকবে আর কি, বিকজ দ্য স্টোরি ইজ দ্য সেম, স্টোরি ইজ দ্য সেম। এবং we have to be very very careful about the trajectory of our country. ঠিক আছে আপুরা, কারো কোনো প্রশ্ন বা কিছু?
এটা 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 তো সব জায়গাতেই। হ্যাঁ 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 হ্যাঁ। আর্মির সাথে আমরা আমরা আবার জুলাইয়ের সময় আর্মির যে রোল সেটার সাথে আমরা ম্যাচ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আফটার উই আর ডান উইথ সুদান, সুদান ঘটনা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আপুরা, আজকে এখানেই শেষ করছি ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান ফর ইওর পেশেন্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।